চোরের মতো ল্যাজ গুটায় যার পালায় যা রাখছে, সেই অবস্থা আবার সে দেশে ফিরবার রাজনীতি করবে। শেখ হাসিনাকে দেশে নিয়ে আসতে হবে। আমরা চাই সেটা ডিসেম্বর তো অনেক দূরে, এখনো 6 মাস, তার আগেই আসুক। শেখ হাসিনা দেশে ফিরছেন, ফিরবেন বলে ঘোষণা দিয়েছেন। রাষ্ট্র, আইন এবং জনগণের দিক থেকে আপনার মন্তব্যটা কি? আপনি কি ভাবছেন যে আসলে কি করা উচিত? আমরা তো চাই শেখ হাসিনা ফিরুক। আমরা যেটা মনে করি, শেখ হাসিনা এতগুলো গণহত্যা চালানোর পরেও, এত হাজার হাজার মানুষের জীবন কেড়ে নেওয়ার পরেও আদালত তার ব্যাপারে যে সিদ্ধান্ত দিবে, আমরা সেই সিদ্ধান্তের ব্যাপারে একমত। আমরা এখানে 2013 সালে শাহবাগে যেটা হয়েছে, যে বাইরে থেকে মব করে আদালতের রায় পাল্টে ফেলা, আমরা এটা করতে চাই না। শেখ হাসিনার ব্যাপারে যে রায় ইতিমধ্যে আদালত ঘোষণা করেছেন, ট্রাইব্যুনাল ঘোষণা করেছেন, সেটা কার্যকর হোক, আমরা এটা চাই। এখানে আমাদের যে ব্যক্তিগত রাগ, ক্ষোভ, আক্রোশ, এটা আমরা আদালতের উপরে চাপাই দিতে চাই না। আদালত নিরপেক্ষভাবে এটাকে তদন্ত করেছেন, দীর্ঘদিন ধরে তদন্ত করেছেন, সাক্ষী চলেছে অনেকদিন, এরপর আদালত একটা সিদ্ধান্ত পৌঁছেছেন। আমরা সিদ্ধান্তের ব্যাপারে শ্রদ্ধাশীল এবং এই সিদ্ধান্ত কার্যকর হোক, এটাই আমাদের চাওয়া। এটা আমরা বারবার বলেছি। প্রত্যেক কার্যকর হওয়ার জন্য শেখ হাসিনাকে দেশে নিয়ে আসতে হবে। আমরা চাই সেটা ডিসেম্বর তো অনেক দূরে, এখনো 6 মাস, তার আগেই আসুক, আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই। এবং তারপরে তার যে রায়, সে রায় কার্যকর হোক, এটা আমাদের আদালতের ব্যাপারে পজিশন। কিন্তু রাজনৈতিক যে ক্যালকুলেশন বা রাজনৈতিক যে প্রেক্ষাপট, তাতে শেখ হাসিনার দেশে ফেরার মতো অবস্থা নাই। শেখ হাসিনা যখন আওয়ামী লীগ পূর্ণভাবে বাংলাদেশে ক্ষমতায় ছিল, বাংলাদেশের সকল বাহিনী তার অনুগত ছিল, গোয়েন্দা সংস্থা তার কথায় উঠতো এবং বসতো, আওয়ামী লীগের হাজার হাজার লাখ লাখ কর্মী বাহিনী ছিল, শেখ হাসিনা গণভবনে সুরক্ষিত ছিল, বাংলাদেশের সবচেয়ে সুরক্ষিত ভবনে বাস করতো, সবচেয়ে অর্গানিক খাবার খাইতো, এগুলো নিয়ে আমরা টিভিতে প্রতিবেদন দেখেছি। তো সেই অবস্থায় তিনি দেশে থাকতে পারেন নাই, তাকে ল্যাজ গুটায় পালাই যেতে হয়েছে। এমনকি যে এয়ারপোর্ট থেকে তিনি গেছেন, বাংলাদেশের প্রধান এয়ারপোর্ট থেকে তিনি যাইতে পারেননি, গেছেন তেজগাঁও থেকে। আবার তেজগাঁওতে গণভবনের থেকে যাওয়ার যে সোজা রাস্তা, সেই রাস্তা তিনি ব্যবহার করতে পারেননি, তাকে বিকল্প রাস্তা ব্যবহার করতে হয়েছে, কারণ ওই রাস্তায় তখন মানুষ চলে এসছে। এইরকম চোরের মতো ল্যাজ গুটায় যার পালায় যা রাখছে, এখন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় নেই, বাংলাদেশের বিএনপি ক্ষমতা, যে বিএনপির উপরে সে, এমনকি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপরে সে নির্বিচারে আক্রমণ করছে। তারেক রহমানকে 16 বছর নির্বাচনে রাখছে, তাকে মেরে তার কোমর ভেঙে দেওয়া হয়েছে। তো এইরকম নির্যাতন সহ্য করে একটা দল ক্ষমতায়, বাংলাদেশের বিরোধী দলও তার বিরোধী, জামাত এবং এনসিপি সহ অন্যান্য বিরোধী দল যেগুলো আছেন। তো এই অবস্থায় আওয়ামী লীগের কর্মী বাহিনী নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার অনুগত না, গোয়েন্দা সংস্থার অনুগত না, সেই অবস্থায় আবার সে দেশে ফিরবার রাজনীতি করবে। এইটা হইলে পৃথিবীর সকল ইতিহাস মিথ্যা হয়ে যাবে, এটা হবে না। অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন যে যখনই শুনেছেন যে শেখ হাসিনা দেশে ফিরছে, এটার জন্য নাকি আপনারা ভয় পেয়ে গেছেন। এর জবাবটা ঠিক কিভাবে দিবেন? দেখেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশে থাকতেই তো আমরা ভয় পাইনি। আর একজন মানুষ দিল্লিতে পালায় গেছেন ল্যাজ গোটায়, তখন তিনি বলছেন দেশে আসবো, তাতে ভয় পাবো? এটা তো কোনো যৌক্তিক আলোচনা না। মানে একটা শেখ হাসিনা বাংলাদেশের তখন রানিং প্রাইম মিনিস্টার, তিনি বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, তখন মানুষ তাকে ভয় পায় নাই। দেখেন, এখানে আমরা বলতে আমরা ভিন্ন কোনো ক্রেডিট দিতে চাই না। বাংলাদেশের মানুষ তখনই তাকে ভয় পায় নাই। সে গণভবনে থাকা অবস্থায় মানুষ রওনা দিয়েছে গণভবন দখল করতে, আর সে দিল্লিতে কোথায় পালায় থেকে বলেছেন যে আমি ডিসেম্বরে দেশে ফিরবো, এরপর মানুষ ভয় পাবে? এটা তো হয় না। 2 বছর আগে মানুষ তাকে দেশ থেকে বিতাড়িত করেছেন, এখন মানুষ কেন ভয় পাবে? বর্তমানে বাংলাদেশকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ, আপনার চোখে এমন 3টি বিষয় কি হতে পারে? বাংলাদেশের যে সকল সমস্যা, সেই সকল সমস্যার মধ্যে প্রধানতম সমস্যার একটা হচ্ছে দেশে প্রচুর মাদক দ্রব্যের উৎপাদ বেড়েছে। আমাদের পুরো ইয়াং জেনারেশন মাদক দ্রব্যের ফলে তারা একরকমের বিগড়ে যাচ্ছেন। এটা খুবই বাজে ব্যাপার, এবং এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সহ শুরু করে বাকিদের আমরা কোনো পদক্ষেপ দেখতেছি না। এটা মুশকিল। আপনি দেখবেন প্রত্যন্ত অঞ্চলে লোকালি ইয়াংরা প্রচুর মাদকে আসক্ত হয়ে পড়তেছেন, এটা একটা মুশকিল। দ্বিতীয় যে মুশকিল, সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। আমাদের নারীরা নিরাপদ না, ধর্ষণের ঘটনা বেশ বেড়ে গেছে, এবং সেটা ছোট ছোট বাচ্চাদের ধর্ষণ এবং ধর্ষণের পরে মেরে ফেলা, এরকম অবস্থা। এটা একটা বড় সমস্যা। তৃতীয়ত, আমরা দেখলাম যে তরুণদের কর্মসংস্থান হচ্ছে না। তরুণরা আগেও বেকার ছিল, এখন তারা বেকার আছে।
সরকার আসার পরে এই 4-5 মাসে নতুন করে কোনো কর্মসংস্থান সৃষ্টি হয়নি। সরকার নির্বাচনের আগে অনেকভাবে আশ্বাস দিয়েছিল যে কর্মসংস্থান সৃষ্টি করবে, কিন্তু ওই অর্থে কর্মসংস্থান সৃষ্টি হয় নাই। তো এই 3টা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আর কি। আপনি জুলাই অভ্যুত্থানের একজন অন্যতম অংশীজন হিসেবে আপনি তরুণদের উদ্দেশ্যে একটি বার্তা দিতে বলছি আমরা আপনাকে, যেটা আগামী 5 বছরে বাংলাদেশের জন্য সর্বাগ্রে দরকার হবে আমাদের। আমি আমাদের দেশের তরুণদের, ছাত্রদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, সেটা হচ্ছে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলা। যদি বাংলাদেশের তরুণরা নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তোলে বিভিন্ন রকমের সেক্টরে, তাহলে একদিন বাংলাদেশ উন্নত হবে। যদি আমাদের তরুণরা স্কিলফুল না হয়, যদি আমাদের তরুণদের জীবন বোধ বিস্তৃত না হয়, সমৃদ্ধ না হয়, তাহলে আমাদের দেশের আমরা কোনো উন্নতি করতে পারবো না। এবং তরুণদেরকে সমৃদ্ধ হতে হবে, নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে, নিজেদেরকে দক্ষ মানব সম্পদ হতে হবে এবং বিভিন্ন সেক্টরে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে। এই একটাই কাজ। এই জন্য প্রচুর স্ট্রাগল করতে হবে, প্রচুর ভাবে নিজেদেরকে পরিশ্রমে মন দিতে হবে। এটা আমাদের তরুণদের ব্যাপারে আমার পরামর্শ, এবং ছাত্র শক্তিও এই জন্য নানাভাবে কাজ করবে। জাহিদ, আজকে আপনাকে যে তরুণরা ছাত্র শক্তির সভাপতি হিসেবে দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনি ঠিক এই জায়গাটাতে এসেছেন, আপনার কোন প্রজন্মটাকে আপনার কোন উদ্দেশ্যে কোন বার্তাটা দেওয়া উচিত, যে গল্পটা আমরা আসলে জানি না, আপনার লাইফে ঘটে গেছে? না, আমি আসলে এইরকম ইন্সপায়ারিং কেউ না যে আমার গল্প তরুণদের জানতে হবে এবং সে জানাটা খুব কাজে আসবে, বাট এরকম না। আমি খুব নগণ্য। আমি সবসময় চেয়েছি যেটা একদম ছোটবেলা থেকে, যে আমার দ্বারা যাতে কারো উপর কখনো জুলুম না হয়। জাস্ট এই একটা জিনিস থেকে নিজেকে সেভ করে রাখলেই চলবে, যে আমি যাতে কারো উপর কখনো জুলুম না করি, কারো উপরে কোনো অবিচার যাতে আমার মাধ্যমে না হয়। এই একটা জিনিস থেকে নিজেকে সেফ রাখার চেষ্টা করেছি। এর ফলে পরে জীবনে রাজনৈতিক ভাবে নানা রকমের ঘটনার সম্মুখীন হতে হয়েছে। এটা সবারই হতে হয়। এটা বাংলাদেশের প্রায় সকল বাংলাদেশপন্থী, জুলাই গণঅভ্যুত্থানপন্থী, মুক্তিযুদ্ধপন্থী সকল রাজনীতিবিদদের হতে হয়। এটাতে আমার ডিফারেন্ট কোনো কিছু নেই। কিন্তু আমার জীবনে একটা ইন্সপায়ারিং লাইন ছিল, এটা আছে, কখনো আমি জুলুম করবো না কারোর উপরে, এটাই। আর এর বাইরে বাংলাদেশের তরুণরা, আমি যেটা বললাম, সবাই যদি নিজের ফিল্ডে পরিশ্রম করে, তাহলে সাফল্য একদিন তার কাছে ধরা দিবে। সেটা সে রাজনীতি করতে চাইলে রাজনীতি, সে একজন ব্যুরোক্রেট হইতে চাইলে সেই পথে, সে শিক্ষক হতে চাইলে সেই পথে। এইরকম আমাদের পরিশ্রমটা করতে হবে, আর কোনো কিছু না। দিন রাত লেগে পরিশ্রম করতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে, বাকি পথ এমনি তৈরি হয়ে যাবে। এই আর কি। আমি অত ইন্সপায়ারিং কেউ না আর কি।